বেসিক ল স্টাডি হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় আসন্ন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষাকে নিয়ে। ইতিমধ্যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমরা আসলে বার কাউন্সিলের সিলেবাসভুক্ত প্রত্যেকটা সাবজেক্টের এ টু জেড পড়ার পদ্ধতিটা কি বা কিভাবে পড়ব। অনেকেই জানতে চেয়েছেন যে আমরা টপিক ওয়াইজ পড়াশোনা করার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। আমি এই ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আমার এই ভিডিওটা আপনার জন্যে বা আপনাদের জন্যে না যারা এ টু জেড পড়াশোনা করতে চান, কারণ আপনারা অনেক বেশি মেধাবী, নিঃসন্দেহে আমার চেয়ে হাজার গুণ মেধাবী। তাই দয়া করে আমার ভিডিওটাকে আপনারা এড়িয়ে চলবেন। আমার ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যে যারা টপিক ওয়াইজ পড়াশোনা করতে চান। আমিও কিন্তু আপনাদের দলে ছিলাম যারা এ টু জেড পড়াশোনা করতে চান, কিন্তু সময় শেষে অনেক সময় পরে বুঝতে পারলাম আসলে এ টু জেড পড়াশোনাটা আমার জন্য না, আমার জন্যে টপিক ওয়াইজ পড়াশোনাটাই বেস্ট। তাই আমার মতো যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন, এজন্যেই ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমাকে যারা অনুসরণ করবেন আমি আপনাদেরকে বলতে পারি বা বলতে চাচ্ছি যে আপনারা টপিক ওয়াইজ পড়াশোনা করবেন, ইনশাল্লাহ সফলতা দেখা আপনারা পাবেনই। এরপরে আরেকটা কথা আছে যে আমরা কি আসলে সব পড়বো না কেন? দেখেন, আমরা মানুষ, আমাদের একটা সীমাবদ্ধতা ছিল, আছে এবং থাকবে, এটা আমাদের মেনে নিতে হবে। মনে করেন আপনি মিস্টার জল্টু, আপনি অনেক মেধাবী, আপনি প্রচুর পড়াশোনা করেন, আপনি এ টু জেড সব পড়লেন। আবার সখিনা কি করলো? টপিক ওয়াইজ পড়াশোনা করলো। তাহলে আপনার পরীক্ষা হবে ধরেন 6 মাস পরে, সখিনেরও 6 মাস পরে। এখন এই 6 মাসের মধ্যে আপনি এ টু জেড সব পড়তে গেলে ধরেন আপনি রিভাইজ দিতে পারবেন বা পড়তে পারবেন সর্বোচ্চ ধরেন 10 বার। এই 6 মাসে উনি সকিনার টপিক ওয়াইজ পড়াশোনা করার কারণে সে যেহেতু কম পড়বে, সে পড়বে দেখা গেছে আপনি 10 বার পড়লে সে পড়বে 30 বার। এখন আপনি বেশি পড়বেন, বেশি ভুলবেন, এটা স্বাভাবিক বিষয়। এই বেশি ভুলার মধ্যে আপনার যেটা প্রয়োজন এটাও কিন্তু ভুলে যাবে। আবার সকিনা কি করলো? টপিক ওয়াইজ পড়াশোনা করার কারণে সেও ভুলবে, কিন্তু সে দেখা যাবে টপিক ওয়াইজ পড়াশোনা করবেন, টপিক থেকে প্রশ্ন বেশি করা হবে, এখান থেকে দেখা যাবে সে ভুলবে ঠিক আছে, তবু তার পাশের সম্ভাবনাটা বেড়ে যাবে, সে পাশ করে যাবে। এই জন্য আমরা আসলে সব পড়বো না, আমরা টপিক ওয়াইজ পড়াশোনা করবো। যেখান থেকে প্রশ্ন বেশি করা হয় এখান থেকে প্রশ্ন করবো, কিছু প্রশ্ন আমরা ছেড়ে আসবো, গেল। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে জানতে চাইতেছে আসলে যে আমরা কি আমার দ্বারা কি বার কাউন্সিল হবে কিনা, এই প্রশ্নটা সবচেয়ে বেশি করা হচ্ছে। আমার ইনবক্সের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্ন উত্তর চিহ্নটা দেন এটা হলো যে আমার দ্বারা কি বার কাউন্সিল হবে কিনা, আমি কি আদৌ বার কাউন্সিল পাশ করতে পারবো কিনা। শুনুন, আমি আপনাকে বলছি, এক টুকরা লোহা দিয়ে আপনি একটা বিষয় চিন্তা করেন। এক টুকরা লোহা যদি আপনি সাগর বা নদীতে যেখান দিয়ে মানে কচুরিপোনা ভাসতেছে, ওইখানে গিয়ে যদি আপনি লোহাটাকে ছেড়ে দেন, এটার ফলাফল কোথায়, এটার ঠিকানা কোথায়? এটার কনসিকুয়েন্স হলো পানির একদম তলদেশে। সে কি করলো? পড়ে গেল। আবার এই এক টুকরা লোহাকে আপনি আকাশের দিকে যদি ছুঁড়ে মারেন, তাহলে দেখবেন ওইটা কি থাকবে? পড়ে যাবে। এক টুকরা লোহা যেখানে পানির উপরে সে থাকতে পারলো না, উপরে ঢিল দিলেন সেখানেও থাকতে পারলো না, অথচ হাজার হাজার মন লোহা দিয়ে বা হাজার হাজার মন টন লোহা দিয়ে কি করলো? একটা জাহাজ বানানো হলো, বিমান তৈরি করা হলো। এটা দেখবেন হাজার হাজার মানুষ নিয়ে তারা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। কেন হচ্ছে এটা? যেখানে এক টুকরা লোহা থাকতে পারে নাই, তাহলে সেখানে হাজার হাজার মন লোহা দিয়ে কিভাবে এটা ভাসমান এবং হাজার হাজার মানুষ নিয়ে কিভাবে গন্তব্যে পৌঁছে যাচ্ছে? এটার জন্য ছিল তার সুপরিকল্পিত উদ্যোগ, সুপরিকল্পিত পরিশ্রম এবং সৃষ্টিকর্তার অশেষ দয়া। তাহলে এরা যারা এই এক টুকরা লোহা যেখানে থাকতে পারে নাই, সেখানে হাজার হাজার মন লোহা দিয়ে তারা একটা তৈরি করলো, যা দিয়ে আমরা গন্তব্যে পৌঁছে যাচ্ছি হাজার হাজার মানুষ। এটা কে তৈরি করলো? আপনার আমার মতো মানুষ। তাহলে যারা অসম্ভবকে সম্ভব করতে পারছে, আপনি আমি কেন বার কাউন্সিল পাশ করতে পারবো না? আমিও কিন্তু আপনাদের দলে, হ্যাঁ, আমিও কিন্তু এই ব্যর্থতাদের দলে। তবে আমি এটা বিশ্বাস করি যে এরকম একটা কারো উক্তি আছে যে আমি পৃথিবীর প্রত্যেকটা মেধাবীকে জয়ী হতে দেখি নাই, কিন্তু কোনো পরিশ্রমীকে আমি হারতে দেখি নাই। এই কথাটাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং লালন করি। আমি তাও জানি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তকদির পূর্ব নির্ধারিত, এটা বিশ্বাস করতে হয় আমাদের। তবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চেষ্টা এবং দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন করা হয়। এটাকে আমি মনে প্রাণে লালন করি এবং বিশ্বাস করি। আমরা মুসলমান, আমরা পবিত্র কোরআনের প্রত্যেকটা হরফ, আয়াত, জবরজের পেশকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি। পবিত্র কোরআন আল্লাহ তাআলার বাণী। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে
114টি সূরা রেখেছেন, তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল আন-নজম। এই সূরাতুল আন-নজমের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করতেছেন যে আমলিল ইনসানু মা তামান্না, মানে অর্থাৎ হলো মানুষ যা চায় তা কি পায়, বলে প্রশ্নবোধক, মানে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন যে মানুষ যা চায় তা কি পায়। একই সূরার পরবর্তী 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাইসালিল ইনসানি মা ওয়ালাইসালিল ইনসানি ইল্লা মা সা, অর্থাৎ মানুষ যা চেষ্টা করে তাই পায়। তার মানে কি বলতেছে আল্লাহ তাআলা সূরাতুল আন-নজমের 24 নম্বর আয়াতে বলতেছে যে মানুষ যা চায় তা কি পায়, প্রশ্ন করতেছে। আবার আল্লাহ তাআলা একই সূরার 39 নম্বর আয়াতে এসে আল্লাহ বলতেছে যে মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। তাহলে যেখানে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, এখানে আমরা এই চিন্তাধারা, মানে এই চিন্তা ভাবনা যে আমাদের এটা হবে কি হবে না, এটা ভাবনারই সুযোগ নেই। আমরা চেষ্টা করে যাব, পরিশ্রম করে যাব, কিভাবে ওই লোহার মতো আমরা সুপরিকল্পিত উদ্যোগ নিব, সুপরিকল্পিত পরিশ্রম করব, বাকিটা সৃষ্টিকর্তার হাতে। সৃষ্টিকর্তার কাছে চাইব, সৃষ্টিকর্তা ইনশাআল্লাহ অবশ্যই দিবেন। এরপরে আমরা যদি এখন মূল আলোচনায় যদি যাই, সেটা হলো যে বার কাউন্সিল পরীক্ষা হবে 7টা সাবজেক্টের উপরে। এই 7টা সাবজেক্ট কি আছে দেখতে হবে যে এখানে সিআরপিসি, সিপিসি, প্যানেল কোড, এই 3টা সাবজেক্টে 20 করে থাকবে হলো 60 নম্বর। বাকি আছে কটা সাবজেক্ট? 4টা। এর মধ্যে এভিডেন্সে থাকবে 15 নম্বর, বার কাউন্সিলে থাকবে 5 নম্বর, লিমিটেশন হলো 10 নম্বর, অ্যাসারেক্ট হলো 10 নম্বর, এই মোট হলো 100 নম্বর। এখান থেকে আপনাকে নেগেটিভ মার্কস অর্থাৎ মাইনাস করে আপনাকে 50 আপনার ঝুলিতে থাকতে হবে, তবেই আপনি পাস করবেন। বিষয়টা যদিও কঠিন, তবে সুপরিকল্পিত উদ্যোগ, সুপরিকল্পিত পরিশ্রম এবং সৃষ্টিকর্তার দয়া থাকলে ইনশাআল্লাহ অবশ্যই আপনিও সফল হবেন। তাহলে আমাদের এখানে এই 7টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে ছোট সাবজেক্টের নাম হলো বার কাউন্সিল নামের একটা আইন আছে। এই সাবজেক্ট হলো সবচেয়ে ছোট সাবজেক্ট, এখান থেকে 5 নম্বর থাকবে। আমি আপনাকে বলতে পারি, আপনি যদি আমার ক্লাসগুলোকে, এই বার কাউন্সিলের যে ক্লাসগুলো থাকবে, এই ক্লাসগুলো শেষে আপনি যদি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, পূর্ববর্তী ক্লাসগুলোর সাথে, মানে পরীক্ষাগুলোর যে প্রশ্নগুলোর সাথে আপনি মিলিয়ে দেখেন, আমার এই ক্লাস থেকে আপনি মিনিমাম 4 নাম্বার প্রশ্ন পাবেন। মিনিমাম 4 নাম্বারের প্রশ্ন আপনি কমন পাবেন। 5 পেতেও পারেন, নাও পেতে পারেন, 4 অবশ্যই কমন পাবেন যদি আমার ক্লাসগুলোকে আপনি ভালোভাবে আয়ত্ত করেন। আমরা এই বার কাউন্সিল সাবজেক্টের মধ্যে আমরা পড়বো অনুচ্ছেদ পড়বো, বিধি পড়বো এবং অধ্যায়গুলো পড়বো। 4টা অধ্যায় যদি আমরা ভালোভাবে, 4টা অধ্যায়ের মধ্যে 42টা বিধি রয়েছে, এই 42টা বিধি আপনাকে টুটস্থ করতে হবে। আপনার অনুচ্ছেদ আমি যেগুলো পড়াবো, বিধি আমি যেগুলো পড়াবো, এইগুলো আপনার টুটস্থ থাকতে হবে এবং বুঝতে হবে। আইন শুধুমাত্র মুখস্থ করার বিষয় না, আইন মুখস্থ করতে হবে, পাশাপাশি বিষয়টাকে আপনাকে লালন করতে হবে, ধারণ করতে হবে, অ্যাটলিস্ট আপনার বিষয়টাকে বুঝতে হবে। তাহলে আজকে আমরা শুরু করি বার কাউন্সিল সাবজেক্ট দিয়ে। এই বার কাউন্সিল সাবজেক্টের নাম হলো দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। এটা কার্যকর করা হয় 26শে মার্চ 1971 সালে এবং এটা রাষ্ট্রপতির 46 নম্বর আদেশ, এবং এই আদেশটা প্রদান করা হয় 18 মে 1972 সালে। এই বার কাউন্সিলে অনুচ্ছেদ রয়েছে, বার কাউন্সিল সাবজেক্টের মধ্যে অনুচ্ছেদ রয়েছে 46টি। আপনার কাছে এমসিকিউ প্রশ্ন জানতে চাওয়া হবে, বার কাউন্সিল এটা কার্যকর করা হয় কবে এবং এই আদেশটা প্রদান করা হয় কবে, এটা রাষ্ট্রপতির কত নম্বর আদেশ, এই যে বললাম 46 নম্বর আদেশ, এটা 46 নম্বর আদেশ এবং এই অনুচ্ছেদ রয়েছে 46টি। এই বিষয়টা আমরা গুলিয়ে যাওয়া যাবে না। রাষ্ট্রপতি 46 নম্বর, রাষ্ট্রপতি কত নম্বর আদেশ সেটা যদি প্রশ্ন হয়, রাষ্ট্রপতি 46 নম্বর আদেশ। বার কাউন্সিলে কয়টা অনুচ্ছেদ রয়েছে? 46টা অনুচ্ছেদ রয়েছে। এরপরে আমরা যদি দেখি যে এই এটা গেল, এরপরে আমরা দেখব অনুচ্ছেদ একে বলতেছে বার কাউন্সিলের কথা, বলছে যে দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 নামে এটা পরিচিত হবে, এটা সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে। অনুচ্ছেদ 2 বলতেছে কয়েকটা সংজ্ঞা নিয়ে আলোচনা করছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ সংজ্ঞা হলো আমরা পড়ব 2 এর এতে হলো অ্যাডভোকেটের সংজ্ঞা দেওয়া হয়েছে, 2 এর বিতে বলছে বার কাউন্সিলকে সংজ্ঞায়িত করা হয়েছে, 2 এর বি অর্থাৎ ডাবল বিতে বার অ্যাসোসিয়েশনকে সংজ্ঞায়িত করা হয়েছে, 2 এর ডিতে গভর্নমেন্টকে নিয়ে সংজ্ঞায়িত করা হয়েছে, 2 এর এফতে লোকাল বার অ্যাসোসিয়েশনকে সংজ্ঞায়িত করা হচ্ছে। এই লোকাল বার অ্যাসোসিয়েশন এখানে 2 এর এফ এর মধ্যেও পাবেন, আবার অনুচ্ছেদ 39 মধ্যেও আমরা লোকাল বার অ্যাসোসিয়েশন অর্থাৎ স্থানীয় বার অ্যাসোসিয়েশনকে আমরা পাবো।
এরপরে 2-এর আইতে ট্রাইব্যুনালকে নিয়ে সংজ্ঞায়িত করা হয়েছে। আমরা এই সংজ্ঞাগুলো দেখলে যথেষ্ট, এর বাহিরে পড়ার দরকার নেই। অনুচ্ছেদ আমরা 3 পড়ব। অনুচ্ছেদ 3 বার কাউন্সিল। বার কাউন্সিলের পরিচয় সম্পর্কে বলা হয়েছে। বার কাউন্সিলের পরিচয়ের মধ্যে আছে যে বার কাউন্সিল হলো একটা আইন দ্বারা সৃষ্ট একটি সংস্থা। বার কাউন্সিল কি করতে পারবেন? বার কাউন্সিল হলো বার কাউন্সিলে একটা উত্তরাধিকারী, মানে চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে। বার কাউন্সিলে একটা সিল থাকবে যা বার কাউন্সিলের কাজে বা অফিসিয়াল কাজে তা ব্যবহার করা হবে। এরপরে বার কাউন্সিল কি করতে পারবেন? এটা স্থাবর বা অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন বা ধারণ করতে পারবেন। বার কাউন্সিলের চুক্তি করার ক্ষমতা থাকবে। বার কাউন্সিল আপনার নামে মামলা করতে পারবে, আপনিও সংক্ষুব্ধ হলে বার কাউন্সিলের বিরুদ্ধে মামলা করতে পারবেন। এইটুকু বলা আছে অনুচ্ছেদ 3-এ। ইম্পর্টেন্ট অনুচ্ছেদ আমরা 4-এ দেখব বার কাউন্সিলের মেয়াদ। বার কাউন্সিলের মেয়াদ আমরা আগেই বলে রাখি, বার কাউন্সিলের মেয়াদ হবে 3 বছরের, অর্থাৎ যে বছর নির্বাচন হবে ওই বছর থেকে পরবর্তী 3 বছর। তাহলে অনুচ্ছেদ 4-এ বলতেছে বার কাউন্সিলের মেয়াদ, তাহলে বার কাউন্সিলের মেয়াদ হবে 1 জুলাই থেকে পরবর্তী 3 বছর, অর্থাৎ নির্বাচনটা অনুষ্ঠিত হবে 3 বছর পর পর। যে বছর নির্বাচন হবে ওই বছরের 1 জুলাই থেকে পরবর্তী 3 বছর বার কাউন্সিলের মেয়াদ থাকবে। অনুচ্ছেদ 4 গেল। অনুচ্ছেদ 5-এ বলতেছে বার কাউন্সিলের গঠন। বলতেছে বার কাউন্সিল গঠিত হবে মোট 15 জন সদস্য নিয়ে। তাহলে অনুচ্ছেদ 5 খুব ইম্পর্টেন্ট। আপনার কাছে জানতে চাওয়া হবে বার কাউন্সিল গঠিত হবে কতজন সদস্য নিয়ে? উত্তর হবে বার কাউন্সিল গঠিত হবে মোট 15 জন সদস্য নিয়ে। আপনার কাছে প্রশ্ন করা হবে বার কাউন্সিল গঠিত হবে 15 জন সদস্য নিয়ে, এটা ঠিকানা কোথায়, মানে আছে কোথায়? উত্তর হবে অনুচ্ছেদ 5-এ বলতেছে বার কাউন্সিল গঠিত হবে অনুচ্ছেদ 5 অনুযায়ী 15 জন সদস্য নিয়ে। এই 15 জন সদস্যদের মধ্যে একজন সদস্য হবেন অ্যাটর্নি জেনারেল, যিনি পদাধিকার বলে এটা চেয়ারম্যান হবেন বার কাউন্সিলের। তাহলে আপনার কাছে জানতে চাওয়া হবে বার কাউন্সিলের চেয়ারম্যান কে হবেন? তাহলে বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল। বাকি 14 জন নির্বাচিত সদস্য হবেন। কিরকম? বাকি 14 জনকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। 2টি ভাগে ভাগ করছে বাকি 14 জন। এক ভাগে হলো সমগ্র বাংলাদেশের আইনজীবীদের ভোটে 7 জন নির্বাচিত হবেন। বাকি যে ভাগটা রয়েছে এটা আঞ্চলিক, মানে অঞ্চল ভিত্তিক। আঞ্চলিক কিভাবে হবে? এটা অঞ্চল ভিত্তিক কিভাবে গঠন করা হলো? এটা বলছে সরকার তা কি করবেন? এটা প্রজ্ঞাপনের মাধ্যমে এটাকে 7টা ভাগে ভাগ করবেন। সমগ্র পুরো বাংলাদেশটাকে, আপনাকে যদি সহজ ভাষায় আপনাকে বিষয়টা বলি, সেটা হচ্ছে মনে করেন সমগ্র বাংলাদেশটাকে ধরেন 7টা ভাগে ওরা ভাগ করবে। এটা আবার সরকার কি করবেন? গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ভাগ করবে। উদাহরণস্বরূপ আমার বাড়ি নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, এরপরে ধরেন সুনামগঞ্জ, উদাহরণস্বরূপ এইগুলোকে ধরেন একটা ভাগে রাখলো। এইরকম 7টা ভাগে সমগ্র বাংলাদেশটাকে ভাগ করবে। তাহলে এই 7টা ভাগ থেকে 7 জন নির্বাচিত হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে বার কাউন্সিল গঠিত হবে মোট 15 জন সদস্য নিয়ে। এর মধ্যে অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন। বাকি 14 জনকে 2টি ভাগে ভাগ করবেন। ওরা এই বাকি 14 জন নির্বাচিত 2টি ভাগে ভাগ করা হবে। সমগ্র দেশের আইনজীবীদের মধ্য থেকে 7 জন নির্বাচিত হবেন এবং অঞ্চল ভিত্তিক থেকে 7 জন নির্বাচিত হবেন। সমগ্র বাংলাদেশকে কি করবেন? 7টি ভাগে ভাগ করবেন, 7টি অঞ্চলে ভাগ করবেন। এটাকে সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এটাকে ভাগ করা হবে। এটা হলো অনুচ্ছেদ 5। অনুচ্ছেদ 5-এর কথা বলতেছে বার কাউন্সিলের কোন সদস্য একাধারে 2 বারের বেশি সদস্য পদে থাকবে না। বিষয়টা কিরকম? বার কাউন্সিলের মেয়াদ হলো যে 3 বছর। এখন আপনি মনে করেন 2013 সালে আপনি নির্বাচিত হলেন একবার, প্রথমবার। পরবর্তীতে দেখা গেল আপনি 2013 সালে আপনি প্রথম 2010-এ একবার নির্বাচিত হলেন, 2013-তে দেখা গেল আপনি আবার নির্বাচিত হলেন, তাহলে 2 বার হলো। কিন্তু দেখা গেল আপনি 16 সালে যখন নির্বাচন হবে তখন আপনি আর নির্বাচন করতে পারবেন না। একাধারে 2 বারের বেশি সদস্য পদে থাকা যাবে না। অর্থাৎ আপনি মনে করেন 2016-তে নির্বাচন করলেন না, তাহলে পরবর্তী 3 বছর পরে যখন নির্বাচন হবে তখন কিন্তু আপনি ঠিকই নির্বাচন করতে পারবেন। মূল বিষয়টা 5-এর কতে বলতেছে বার কাউন্সিলের কোন সদস্য একাধারে 2 বারের বেশি সদস্য পদে থাকবেন না। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপরে অনুচ্ছেদ 6 বলতেছে বার কাউন্সিলের একজন চেয়ারম্যান থাকবেন, একজন ভাইস চেয়ারম্যান থাকবেন। এটা কোথায়? এটা আপনাকে জানতে হবে বার কাউন্সিলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এটা কত অনুচ্ছেদে রয়েছে। অনুচ্ছেদ 6 বলতেছে বার কাউন্সিলে একজন চেয়ারম্যান এবং একজন ভাইস চেয়ারম্যান থাকবে। অনুচ্ছেদ 6-এর কতে বলতেছে বার কাউন্সিলের সচিব নিয়োগ। এই বার কাউন্সিল যে গঠিত হবে এটার জন্য একটা সচিব প্রয়োজন আছে। এই সচিব নিয়োগ হবে অনুচ্ছেদ 6-এর ক এর বিধান অনুযায়ী। তাহলে সচিব কাকে নিয়োগ করবেন? আপনি নাকি ইচ্ছা করলে
নিয়োগ করতে পারবেন? আমাকে নিয়োগ করতে পারবেন না, আমাদেরকে পারবে না। বলতেছে বার কাউন্সিলের সচিব নিয়োগ যে করবেন তাদের যোগ্যতা হতে হবে কোনো সরকারের কোনো জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ। জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজদের মধ্য থেকে সচিব নিয়োগ করবেন। সচিব নিয়োগ দিবেন সরকার। সরকার কি করবেন? সচিবের মেয়াদ নির্ধারণ করে দিবেন। গেল অনুচ্ছেদ 6 এর। অনুচ্ছেদ 8 বলতেছে বার কাউন্সিলের নির্বাচন। তাহলে নির্বাচন হবে 3 বছর পর পর, যে বললাম, তাহলে নির্বাচনের মেয়াদ হবে 3 বছর। তাহলে যে বছরে নির্বাচনটা হবে ওই বছরের 31শে মে অথবা তার পূর্বে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মানে বার কাউন্সিলের নির্বাচন হবে প্রতি 3 বছর পর পর। যে বছর নির্বাচনটা হবে ওই বছরের 31শে মে অথবা তার পূর্বে নির্বাচনটা হতে হবে, এবং মেয়াদ শুরু হবে এই যে অনুচ্ছেদ 4 বললাম 1 জুলাই থেকে পরবর্তী 3 বছর। এখন দেখা গেল কোনো কারণে, কোনো একটা অতি মহামারীর কারণে বা বর্তমান যেটা চলতেছে কোনো কারণে, দুর্যোগের কারণে দেখা গেল বার কাউন্সিল নির্বাচন যে বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেমন 2025-এ নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে হয়নি। তাহলে কি করা যাবে? বলতেছে একটা অ্যাডহক নামের একটা কমিটি করা যাবে, যেটা চেয়ারম্যান থাকবেন অ্যাটর্নি জেনারেল। তাহলে অনুচ্ছেদ 8 গেল। অনুচ্ছেদ 9 বলতেছে নোটিশের কথা। নোটিশটা বলতেছে নির্বাচনের কমপক্ষে 30 দিন পূর্বে একটা নোটিশ দিতে হবে, যে নোটিশটা সরকারি গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এটা কি করতে হবে? জারি করতে হবে, প্রকাশ করতে হবে। অনুচ্ছেদ 9। অনুচ্ছেদ 10 বলতেছে বার কাউন্সিলের কার্যাবলী। এটা এমসিকিউ এর জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, রিটেনের মধ্যেও তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে অনুচ্ছেদ 10-এর মধ্যে 10টা লাইন, মানে 10টা কি প্যারা করা আছে, ওই বিষয়গুলো আপনার রিটেনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এমসিকিউ এর জন্য শুধুমাত্র আপনাকে প্রশ্ন করা হবে যে বার কাউন্সিলের কার্যাবলী কোথায় আছে? অনুচ্ছেদ 10। তাহলে অনুচ্ছেদ 10-এ আছে বার কাউন্সিলের কার্যাবলী। কি কি আছে দেখেন, আমরা এক নজরে যদি দেখি। বলতেছে অ্যাডভোকেটগণে বার কাউন্সিল কি করবে, মানে বার কাউন্সিলের কার্যাবলী মানে কি, মানে বার কাউন্সিলের কাজ কি কি? বার কাউন্সিলের কাজ হলো অ্যাডভোকেটদের জন্য তালিকাভুক্তি করবে, ঠিক আছে না? তালিকাভুক্তির জন্য তারা পরীক্ষা গ্রহণ করবেন, পরীক্ষা গ্রহণ করে আপনাকে সনদ দিবেন, মানে সনদ দিবেন। এরপর কি করবেন? তালিকা থেকে তারা বাদও দিতে পারবে। এরপরে 2 নম্বরে বলতেছে বার কাউন্সিল তালিকা প্রস্তুত করবেন এবং তা সংরক্ষণ করবেন। 3 নম্বরে বলতেছে বার কাউন্সিল আইনজীবীদের জন্য পেশাগত আচরণ এবং নীতিমালা কি করবেন? নীতিমালা নির্ধারণ করবেন। 4 নম্বরে বলতেছে আইনজীবীরা যদি পেশাগত অসদাচরণ যদি করেন তাহলে তাকে শাস্তির বিধান রেখেছে অনুচ্ছেদ 4-এর মধ্যে, 10-এর 4 নম্বরের মধ্যে। 10-এর 5-এ বলতেছে আপনার জন্য সুযোগ সুবিধা, মানে আইনজীবীদের জন্য সুযোগ সুবিধা এবং স্বার্থ রক্ষা করবেন 5-এ। 6 নম্বরে বলতেছে বার কাউন্সিল কি করতে পারবেন? আপনাকে ফান্ডের ব্যবস্থা করবেন। 7 নম্বরে বলতেছে নির্বাচনের ব্যবস্থা করবেন। 8 নম্বরে বলতেছে অনুসরণযোগ্য বিধি প্রণয়ন করবেন। 9 নম্বরে বলতেছে আইনজীবীর জন্য প্রয়োজনীয় বিধি, অনুসরণযোগ্য বিধি প্রণয়ন করবেন। এটা হলো 8-এ। 9-এ বলতেছে আইনজীবীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন মনে হয়। 10 নম্বর বলতেছে অন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অনুচ্ছেদ 11-তে কি বলতেছে? অনুচ্ছেদ 11-তে বলতেছে 3টি স্থায়ী কমিটি থাকবে। তাহলে বার কাউন্সিলের স্থায়ী কমিটি কয়টি? এটা এমসিকিউর প্রশ্ন। 3টা কি কি? নির্বাহী কমিটি, আর্থিক কমিটি, আইন শিক্ষা কমিটি। মনে রাখবেন নির্বাহী কমিটি 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে, আর্থিক কমিটি 5 জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হবে, আইন শিক্ষা কমিটি 9 জন সদস্য নিয়ে কমিটিটা গঠিত হবে। এই 9 জন সদস্যদের মধ্যে 5 জন থাকবে বার কাউন্সিলের নির্বাচিত সদস্য, বাকি 4 জনের মধ্যে 2 জন অবশ্যই, মিনিমাম 2 জন হইতে হবে কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজের আইন বিষয়ের টিচার বা শিক্ষক। তাহলে অনুচ্ছেদ 11-তে বললাম 3টা স্থায়ী কমিটি থাকবে, নির্বাহী কমিটি, আর্থিক কমিটি। এই 2টা কমিটিতে 5 জন করে সদস্য থাকবে। এই 5 জন কারা হবেন? নির্বাচিত যে 14 জন সদস্য ছিল এর মধ্যে 5 জন থাকবেন এই আর্থিক কমিটির সদস্য। এই নির্বাহী কমিটির সদস্য থাকবেন নির্বাচিত 5 জন, এবং আইন শিক্ষা কমিটিতে যে 9 জন থাকবে এই 9 জনের মধ্যে 5 জন থাকবে নির্বাচিত সদস্য, বাকি 4 জনের মধ্যে সর্বনিম্ন 2 জন হইতে হবে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের আইন বিষয়ের শিক্ষক। গেল অনুচ্ছেদ 11। 11-র বিতে বলতেছে নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটি। নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটির কাজ হলো আপনি আমাকে ওই যে নিম্ন আদালতের সনদ দেওয়া, পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা, সনদ দেওয়ার, এবং ওই যে হাইকোর্ট বিভাগের আইনজীবীদেরকে কি করবেন? পরীক্ষা নিয়ে সনদের ব্যবস্থা করবেন। তাহলে অনুচ্ছেদ 11-র বিতে বলতেছে নিবন্ধন কমিটি। নিবন্ধন কমিটি গঠিত হবে 5 জন সদস্য নিয়ে। এই 5 জন সদস্যদের মধ্যে এই নিবন্ধন কমিটির চেয়ারম্যান কে হবেন?
বলছে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারক হবেন এনরোলমেন্ট কমিটির তথা নিবন্ধন কমিটির চেয়ারম্যান, এবং বাকি দুইজন প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের দুইজন বিচারক এটার সদস্য হবেন এনরোলমেন্ট কমিটির। তাহলে দেখা গেল কি, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারক হবেন এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের দুইজন বিচারক হবেন এই কমিটির সদস্য, এরপরে ওই অ্যাটর্নি জেনারেল হবেন এই এনরোলমেন্ট কমিটির সদস্য, এবং বার কাউন্সিলের সদস্যদের মধ্যে নির্বাচিত সদস্যদের মধ্যে একজন হবেন এই এনরোলমেন্ট কমিটির সদস্য। এই মোট 5 জন সদস্য নিয়ে এনরোলমেন্ট কমিটি তথা নিবন্ধন কমিটি 11B অনুসারে গঠিত হবে। এরপরে অনুচ্ছেদ 12, 14, 15, 16 এটা ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা শুধু হেডলাইনটা মনে রাখি। 12তে বলতেছে যে বার কাউন্সিলে কোনো পদ যদি শূন্য হয়, শূন্য কিভাবে হতে পারে? বার কাউন্সিলের যে সদস্যগুলো আছে 15 জন সদস্য, একজন মনে করেন কোনো কারণে আল্লাহ না করুক সে মারা গেল, তাহলে পদটা শূন্য হলো। দেখা গেল সে একজন কি হলো, বিচারক হয়ে গেল, পদ শূন্য হলো। দেখা গেল বার কাউন্সিলের চেয়ারম্যানের অনুমতি ব্যতীত পরপর 3টা মিটিংয়ে যদি অনুপস্থিত থাকে তাহলে বার কাউন্সিলের সদস্য পদ শূন্য হবে। যদি শূন্য হয় তাহলে পূরণের পদ্ধতি বা সিস্টেমটা বলা আছে অনুচ্ছেদ 12তে। বলতেছে মনে করেন যে 14 জন নির্বাচিত হলো, 15 নম্বর যিনি আছে না তাকে নিয়ে আসবেন, এটা হলো একটা সিস্টেম। অথবা বার কাউন্সিল তার উপযুক্ত মতে কোন উপযুক্ত ব্যক্তিকে কি করবে, সিদ্ধান্ত বার কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কোন ব্যক্তিকে নিয়োগ করতে পারবে। অনুচ্ছেদ 12 ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখেন হেডলাইনটা। অনুচ্ছেদ 14তে বলতেছে বেনাবুলেন্ট ফান্ড। জিনিসটা কিরকম? আপনি সরকারি চাকরি করেন, চাকরির পরে যে আপনি ওই শেষে যে রিটায়ারটা পান, পেনশনটা পান, মনে করেন এটাই হলো বেনাবুলেন্ট ফান্ড। আপনি মনে রাখার জন্য বলতেছি। তাহলে অনুচ্ছেদ 12তে হলো বার কাউন্সিলে কোনো পদ যদি শূন্য হয় পূরণের পদ্ধতি, 14তে বলতেছে বেনাবুলেন্ট ফান্ড, 15তে বলতেছে রিলিফ কমিটি। রিলিফ জিনিসটা কি? ধরেন আমি আইনজীবী, এখন দুর্যোগ হলো, আমার এলাকায় বন্যা হলো, তাহলে বার কাউন্সিল থেকে কি আমার জন্য কি করলো, রিলিফের ব্যবস্থা করলো। এটা হলো রিলিফ কমিটি আছে অনুচ্ছেদ 15তে। অনুচ্ছেদ 16তে হচ্ছে অডিট। অডিট মানে কি? ওই যে হিসাব নিকাশের যে বিষয়টা থাকে অনুচ্ছেদ অডিট, শুধু এটা মনে রাখেন। 12তে হলো বার কাউন্সিলে কোনো শূন্য পদ কিভাবে পূরণ করা হবে, 14তে হলো বেনাবুলেন্ট ফান্ড, 15তে বলছে রিলিফ কমিটি, 16তে অডিট। জাস্ট এরপরে অনুচ্ছেদ 19 বলতেছে ইম্পর্টেন্ট। অনুচ্ছেদ 19 বলতেছে কোনো ব্যক্তি যদি আইনজীবী না হয়ে, তাহলে সে যদি আইন পেশার চর্চা করে তাহলে তার শাস্তি কি হবে, মানে শাস্তি হবে 41 অনুচ্ছেদে। অনুচ্ছেদ 19 বলছে কোনো ব্যক্তি আইনজীবী না হয়ে সে যদি আইন পেশা পরিচালনা করে তাহলে সে তার অপরাধ হবে। তাহলে সে মানে অর্থাৎ আইনজীবী না হয়ে আইন পেশার চর্চা করতে পারবে না, এটা হলো অনুচ্ছেদ 19। যদি করে অনুচ্ছেদ 41 অনুচ্ছেদ অনুযায়ী তার শাস্তির বিধান রয়েছে। ওইখানে 41 অনুচ্ছেদে বলতেছে কোনো ব্যক্তি আইনজীবী না হয়ে সে যদি আইন পেশা চর্চা করে তাহলে তাকে কি বলছে, অনুচ্ছেদ 41 অনুযায়ী তাকে শাস্তির ব্যবস্থা করেছে, 6 মাস পর্যন্ত সে দণ্ডিত হবে। অনুচ্ছেদ 21 বলতেছে হাইকোর্ট বিভাগে আইন পেশা করার যোগ্যতা। হাইকোর্ট বিভাগে আপনার আইন পেশা করতে হলে নিম্ন আদালতের অ্যাডভোকেট হওয়ার 2 বছর পরে আপনি কি করতে পারবেন, পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন। ওই হাইকোর্ট বিভাগের যে পারমিশন যে পরীক্ষায় আপনি অ্যাটেন্ড করতে পারবেন। অনুচ্ছেদ 21 আমাদের জন্য এত বেশি গুরুত্ব, মানে ওই নিম্ন আদালতের পরীক্ষার্থীদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ না। এরপরে অনুচ্ছেদ 23 সিনিয়রিটির। অনুচ্ছেদ 23 বলতেছে সিনিয়রিটির ভিত্তিতে সিনিয়র নির্ধারণ করা হবে। বিষয়টা কিরকম? আপনার বয়স 50 বছর, সকিনার বয়স 30 বছর। দেখা গেল সকিনা আপনার 1 বছর আগে অ্যাডভোকেট হলো, তাহলে বলতেছে সিনিয়রিটির ভিত্তিতে সিনিয়র নির্ধারণ করা হবে। আপনার বয়স 50 হলেও সকিনার বয়স 30 হলেও সকিনা যেহেতু আপনার আগে অ্যাডভোকেট হয়েছে তাহলে সকিনা আপনার সিনিয়র। এটাই বলতেছে অনুচ্ছেদ 23 বলতেছে সিনিয়রিটির ভিত্তিতে সিনিয়র নির্ধারণ করা হবে। অনুচ্ছেদ 26 বলতেছে, এটা বিগত সালের প্রশ্ন, রাইট অফ প্রি অডিয়েন্সের অধিকার কার? রাইট অফ প্রি অডিয়েন্সের অধিকার হলো অ্যাটর্নি জেনারেলের। রাইট অফ প্রি অডিয়েন্সের অর্থ হলো যে পূর্বে বক্তব্য দেওয়ার অধিকার কার রয়েছে, বলছে অ্যাটর্নি জেনারেলের। অনুচ্ছেদ 26। অনুচ্ছেদ 27 খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রিলি রিটেন, দুটার জন্যই গুরুত্বপূর্ণ। অনুচ্ছেদ 27 বলতেছে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা। তাহলে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতার মধ্যে আমরা দেখি, বলতেছে আপনাকে বাংলাদেশের নাগরিক হইতে হবে প্রথম। যোগ্যতার মধ্যে আপনার 21 বছর বয়স হইতে হবে, আপনাকে আইন বিষয়ের ডিগ্রি থাকতে হবে। এই ডিগ্রিটা আপনি বিদেশ থেকেও নিতে পারেন যদি বার কাউন্সিল থেকে অনুমোদন থাকে। অযোগ্যতার মধ্যে কি রয়েছে আমরা যদি উল্টো দেখি, বলতেছে আপনার
যদি বিদেশি নাগরিক হন, বাংলাদেশের নাগরিক যদি না হন, তাহলে আপনি বাংলাদেশে আইনজীবী হিসেবে পরীক্ষা দিতে অযোগ্য হবেন। 21 বছর বয়সে যদি না হয় আপনি অযোগ্য হবেন। আইন বিষয়ে যদি আপনার ডিগ্রি না থাকে তাহলে আপনি ওই পরীক্ষা দিতে বা আইনজীবী হইতে অযোগ্য হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনি মনে করেন সরকারি চাকরি করেন, সরকারের চাকরি থেকে আপনি যদি নৈতিক অবক্ষয়ের কারণে আপনি যদি অপসারিত হন, অপসারিত, এইখানে একটা শব্দ দিয়ে আপনাকে গোলাতে পারে রিটেন অথবা এমসিকিউ, বলতেছে সরকারি চাকরি থেকে আপনাকে যদি নৈতিক অবক্ষয়ের কারণে যদি অপসারিত করে, তাহলে 2 বছর অতিক্রম না হওয়া পর্যন্ত আপনি বার কাউন্সিলের পরীক্ষা দেওয়ার জন্য আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। আর যদি সরকারি চাকরি থেকে আপনাকে যদি নৈতিক অবক্ষয়ের কারণে আপনাকে যদি দণ্ডিত করে, তাহলে আপনাকে 5 বছর অতিক্রম হওয়ার আগে আপনি আইনজীবী হওয়ার পরীক্ষা দেওয়ার জন্য আপনি কি অযোগ্য বা আইনজীবী হওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। মোট কথা তাহলে কি হলো, এখানে দুইটা শব্দ আমাদের মনে রাখতে হবে। যদি অপসারণ শব্দ থাকে তাহলে 2 বছর, যদি দণ্ডিত শব্দ থাকে তাহলে 5 বছর। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আমাদের অনেকের এরকম একটা ধারণা আছে যে যদি বিদেশ থেকে যে ব্যারিস্টারি করে আসলো, পাশ করে আসলো, বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে কেউ যদি পাশ করে আসলো, তাহলে কি তারও কি ওই সনদের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ বার কাউন্সিল থেকে তারও কি সার্টিফিকেট হইতে হবে? অবশ্যই হতে হবে। বলতেছে আপনি কোথায় থেকে পড়াশোনা করছেন এটা মূল বিষয় না। আপনি যদি অ্যাডভোকেট হতে চান তাহলে অবশ্যই আপনাকে বার কাউন্সিল পরীক্ষায় বসতে হবে, প্রিলি রিটেন ভাইভাতে আপনার পাশ করতে হবে, তবেই আপনি অ্যাডভোকেট হবেন। এরপরে অনুচ্ছেদ 27-এর পরে আমরা দেখবো অনুচ্ছেদ 32। অনুচ্ছেদ 32-এ বলতেছে কি, অনুচ্ছেদ 32-এ বলতেছে আপনি আইনজীবী যদি কি অসদাচরণ যদি করে, তাহলে আইনজীবীদের কি আপনাকে বিচারে আওতায় আনা যাবে, শাস্তির ব্যবস্থা করা যাবে। অনুচ্ছেদ 32 হলো কোনো পেশাগত অসদাচরণের জন্য আইনজীবীদের শাস্তির ব্যবস্থার কথা বলা আছে। অনুচ্ছেদ 32 শাস্তির ব্যবস্থার মধ্যে রাখছে আপনার জন্য আপনাকে তিরস্কার করতে পারবে, আপনার সনদ স্থগিত করতে পারবে, সনদ বাতিল করতে পারবেন, আপনাকে অপসারণ করতে পারবে। অনুচ্ছেদ 32। এখন আপনি যদি এই আপনাকে আপনার বিরুদ্ধে অসদাচরণের একটা অভিযোগ নিয়ে আসলো, আপনি অ্যাডভোকেট, আপনার বিরুদ্ধে একটা অসদাচরণের অভিযোগ নিয়ে আসলো, তাহলে আপনি কি করবেন? আপনি কি ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে যাবেন, নাকি দৌড়ে গিয়ে আপনি সাঁতার কাটবেন? কি করবেন আপনি? তাহলে বলতেছে আপনি যদি সংক্ষুব্ধ হন তাহলে অনুচ্ছেদ 36 অনুযায়ী আপনি কি করবেন, গিয়ে আপনি হাইকোর্ট বিভাগে 90 দিনের মধ্যে আপিল করতে পারবেন। অনুচ্ছেদ 32-এ তাহলে আইনজীবীদের জন্য পেশাগত অসদাচরণের শাস্তির ব্যবস্থা রেখেছে। অনুচ্ছেদ 33-এ বলতেছে ট্রাইব্যুনালের কথা, যে বার কাউন্সিল এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। তাহলে বার কাউন্সিল কয়টা ট্রাইব্যুনাল গঠন করতে পারবে? বার কাউন্সিল তার প্রয়োজন অনুসারে এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। তাহলে এই ট্রাইব্যুনাল গঠন কাকে নিয়ে করা হবে? বলছে বার কাউন্সিলের নির্বাচিত 2 জন সদস্য থাকবে এবং আইনজীবীদের মধ্যে 1 জন থাকবে। মোট এই 3 জন সদস্যদের সমন্বয়ে বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠিত হবে। এই 3 জন সদস্যদের মধ্যে যিনি প্রবীণ তিনি এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবে। অনুচ্ছেদ 34-এ বলতেছে ট্রাইব্যুনালের কার্যাবলী কি, ট্রাইব্যুনাল যে বানাইলো এটা কার্যাবলী কি। বলছে ট্রাইব্যুনাল কি করতে পারবেন? বলছে ট্রাইব্যুনালে যে আপনার যে অভিযোগ করলে সে বিচার করতে পারতেছে, এবং আপনাকে যদি অসদাচরণের জন্য সে বিচার করতে পারবে, এবং আবেদনকারী অভিযুক্ত যে মানে অভিযুক্তের বিরুদ্ধে যে অভিযোগকারী তিনি যদি মিথ্যা প্রমাণিত হন তাহলে 500 টাকা জরিমানা করতে পারবেন। এরপরে বার কাউন্সিল ট্রাইব্যুনাল কি করতে পারবেন? বলতেছে পক্ষগণের আবেদন ক্রমে অথবা নিজ উদ্যোগে এটাকে রিভিউ করতে পারবেন সে। অনুচ্ছেদ 34 গেল। 34-এর মধ্যে ট্রাইব্যুনালের কার্যাবলী কোথায় আছে এটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য ভিতরেগুলো প্রয়োজন গুরুত্বপূর্ণ। 34 গেল। অনুচ্ছেদ এর মধ্যে আমরা অনুচ্ছেদ 28-এও আমরা দেখতে পারতাম, কিন্তু 28 থেকে এত ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু বিগত সালে 2023 একটা প্রশ্ন আসছে। অনুচ্ছেদ 28-এ বলছে লিঙ্গ বৈষম্যের কথা বলা আছে। লিঙ্গ বৈষম্য মানে কি? বলতেছে আপনি মহিলা, এই জন্য আপনাকে আইনজীবী হতে গেলে আপনাকে বাধা দেওয়া যাবে না, আপনাকে অযোগ্য বলে বিবেচনা করা যাবে না, লিঙ্গ বৈষম্য করা যাবে না, এটা বলা আছে অনুচ্ছেদ 28-এ। এরপর আমরা ছিলাম 32 পড়লাম, আমরা 33 পড়লাম, 34 পড়লাম। অনুচ্ছেদ 36-এ কি বলতেছে? বলতেছে অনুচ্ছেদ 32-এ যে আমরা দেখলাম শাস্তির মানে আইনজীবীদের অসদাচরণের যে শাস্তির ব্যবস্থা রেখেছিল, তাকে তিরস্কার করলো, তার সনদ স্থগিত করলো, বাতিল করলো, অপসারণ করলো, যদি তিনি সংক্ষুব্ধ হন তাহলে তিনি অনুচ্ছেদ 36-এ এসে বলতেছে 90 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে কি করতে পারবেন? আপিল করতে পারবেন। অনুচ্ছেদ 36 গেল। অনুচ্ছেদ 37-39 দরকার নেই, 39 দরকার আছে। অনুচ্ছেদ 39 ইম্পর্টেন্ট, বলতেছে লোকাল বার অ্যাসোসিয়েশন অর্থাৎ স্থানীয় বার অ্যাসোসিয়েশন, এটার কথা আমরা পড়ছিলাম, কিন্তু
আমরা যখন অনুচ্ছেদ 2 আমরা সংজ্ঞা দেখছিলাম, 2 এর এফ এর মধ্যে বলা আছে লোকাল বার অ্যাসোসিয়েশন, অর্থাৎ স্থানীয় বার অ্যাসোসিয়েশন। এটা কোথায় বলা আছে? এটা যদি অনুচ্ছেদ 2 এর এফ থাকে, যদি 4টে যে অপশন থাকবে এর মধ্যে 2 এর এফ থাকলে এফ দাগাবেন, আর যদি 39 অনুচ্ছেদ থাকে তাহলে 39 অনুচ্ছেদ দাগাবেন। ঠিক আছে, দুইটা একসাথে থাকবে না, এই দুইটা যদি থাকে, আর দুইটা থাকলে থাকবে এ আর এ এবং বি, তাহলে দুইটাই দেখাবেন। অনুচ্ছেদ 39। অনুচ্ছেদ 40 বলতেছে যে বার কাউন্সিলের বিধি যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে সরকারের পূর্ব অনুমতি ক্রমে বার কাউন্সিলে বিধি প্রণয়ন করতে পারবেন। বার কাউন্সিল বিধি প্রণয়ন করতে পারবেন সরকারের পূর্ব অনুমতি ক্রমে। কত অনুচ্ছেদ অনুযায়ী? 40 অনুচ্ছেদ অনুযায়ী। আর যদি আপনি অনুচ্ছেদ, যদি আপনি এই বিষয়টা গোলালে হবে না, অনুচ্ছেদ যদি আপনি পরিবর্তন করতে চান অনুচ্ছেদ, তাহলে আপনাকে জাতীয় সংসদের মাধ্যমে অনুচ্ছেদ পরিবর্তন করতে পারবেন। জাতীয় সংসদ অনুচ্ছেদ পরিবর্তন করার ক্ষমতা রাখে। আর যদি আপনি বিধি যদি প্রণয়ন করতে চান, বিধি প্রণয়ন করতে হলে বলতেছে সরকারের পূর্ব অনুমতি ক্রমে বার কাউন্সিল অনুচ্ছেদ 40 অনুচ্ছেদ অনুযায়ী বিধি প্রণয়ন করতে পারবে। অনুচ্ছেদ 41 আমরা দেখব, অনুচ্ছেদ 19 যে আমরা পড়ছিলাম, যে অর্থাৎ আমরা সহজভাবে মনে রাখতে পারি অনুচ্ছেদ 19 ভুয়া আইনজীবী। আপনি মনে রাখেন, কোনো ব্যক্তি যদি আইনজীবী না হয়ে আইন পেশার চর্চা করে তাহলে সে তো ভুয়া। তাহলে সে যদি ভুয়া যদি আইনজীবী হয়, তার শাস্তির ব্যবস্থা রেখেছে অনুচ্ছেদ 41 অনুচ্ছেদ অনুযায়ী। বলছে তাকে 6 মাসের দণ্ড দেওয়া যাবে। অনুচ্ছেদ 41 গেল। তাহলে আমরা অনুচ্ছেদগুলোর মধ্যে আমরা এই অনুচ্ছেদগুলো পড়লেই আমরা প্রশ্ন কমন পাবো ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা বইয়ের সঙ্গে থাকুন এবং পড়াশোনার মধ্যেই থাকুন। ইনশাল্লাহ জয় হবে আপনাদের, দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।